এডিটর ডিস্কে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফ হোসেন। আপনারা জানেন যে বাংলাদেশের চলমান যে সমস্ত অস্থিরতাগুলো তৈরি হয়ে থাকে তার ভেতরে কিন্তু অনেক বিষয় থেকে যায় যা থেকে অজ্ঞাত। গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যেসব অনিয়ম, উৎকণ্ঠা এবং নিয়মহীন কাজগুলো ঘটেছে তার কিছু চিত্র আমরা দেখতে পাই। দেখা গেছে কি খুলনাতে একজন যুব দলের নেতাকে গুলি করে এবং রক কেটে হত্যা করা হয়েছে। তারপর দেখা গেছে কি রাজধানীর পুরান ঢাকাতে মিটফোর্ড হাসপাতালের ভেতরে একজন ব্যবসায়ীকে পিটিয়ে পাথর দিয়ে থেতলে এবং তার লাশের উপর উল্লাস করেছে যুব দলের নেতা বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে যুব দলের কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়েছে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও মন্তব্য করেছেন যে অপরাধী যে দলেরই হোক বা যারই হোক তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী যেন অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করলে এই অনিয়ম উৎকণ্ঠা থেকে মানুষকে বের করে আনা কঠিন হয়ে দাঁড়াবে। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশকে পরিচালনা করছে এবং রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আনবার জন্য যে চেষ্টা করছে তা থেকে তাদেরকে বেরিয়ে আসতে হলে নিশ্চয় আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সভাপতি এবং শেখ হাসিনা এবং তার সময়কার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান কামাল এবং আমাদের যে সেই সময় আইজিপি ছিলেন যিনি চৌধুরী মামুন, এই তিনজনের বিরুদ্ধে যে বিচার কার্যক্রম শুরু হয়েছে সেখানে চৌধুরী মামুনকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করে তার শাস্তি থেকে তাকে রেহাই দেবার নির্দেশ দিয়েছে অপরাধ ট্রাইব্যুনাল। আসলে কি এগুলো করা যায়? আইনে কি বলে? এবং আমাদের দেশে যে চলমান অস্থিরতা তৈরি হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমান্বয়ে দূরত্ব বেড়ে যাচ্ছে, এই যে পৈশাচিক বর্বরতা হচ্ছে সেগুলোকে কি আসলে মেনে নেওয়া যায়? রাজনৈতিক দলগুলো কেন এখনো দেশের স্বার্থে সবার মধ্যে নিজেদের মধ্যে বিভেদ ভুলে দেশের মানুষকে যে কথা চিন্তা করে, নাগরিক সমাজের কথা চিন্তা করে কেন আমরা এগিয়ে যাবার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে পারছি না? কেন আমাদের মধ্যে এখনো একে অপরকে দোষারোপের দায় চাপিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে? কেন এরকম ভাবে চেষ্টা করে দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ধাবিত নিয়ে করে নেওয়া হচ্ছে? সে বিষয়টি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষজ্ঞ মহল মনে করছেন যে বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, যে অন্যায়, অবিচার, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ বিভিন্ন রকম ভাবে যেগুলো ঘটছে তা কিন্তু খুবই অনাচারমূলক। এ ব্যাপারে এখনই যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা না হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহলেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে উদ্যোগটি নিয়েছেন রাজসাক্ষী করার, আইনে কি আসলে রাজসাক্ষী করার কোনো সুযোগ আছে আসামিকে? এ প্রশ্ন যখন কয়েকজন আইনজীবীর সাথে করে আলোচনা করা হলো, তাদের মন্তব্য হলো আসলে আইনের প্রেক্ষাপটে রাজসাক্ষী করার যে বিষয়গুলো কিংবা সাক্ষী করার যে বিষয়গুলো সেগুলো আসামির পক্ষ থেকে করা কিন্তু আইনত বিধানে হয় না, আইনগত এ বিষয়টিকে গ্রহণযোগ্য নয়। তবে সাক্ষী তো কেউ না কেউ হবেনি, সেই সাক্ষী হবার জন্য আসামি পক্ষ থেকে কেনই বা বেছে নেওয়া হচ্ছে সেটি নিয়েও এখন প্রশ্ন রয়েছে। আর তার চেয়ে সবচেয়ে বড় বিষয় যেটি হলো অপরাধ ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া হচ্ছে সেই বিচার প্রক্রিয়াতে যখন একটি দেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে আবার ধাবিত করা হচ্ছে, দুটিতে মুখোমুখি অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, আবার যিনি আসামি তিনি আবার সাক্ষী হচ্ছেন, আবার আমাদের দেশের রাজধানী ঢাকার যে অদূরে মিটফোর্ড হসপিটাল সেই হসপিটালের ভেতরে একজন ব্যক্তি যিনি ব্যবসায়ী তাকে হত্যা করা হচ্ছে, বলা হচ্ছে চাঁদার দাবিতে। পুলিশ আবার প্রেস কনফারেন্স করে বলছে যে না, ব্যবসায়িক বিরোধের পরিপ্রেক্ষিতে তাকে হত্যা করা হয়েছে। যুবদলের নেতাকে বহিষ্কার করা হচ্ছে, আবার যুবদল বলছে তিনজন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে বা রেহাই দেওয়া হয়েছে। এই যে প্রশ্নবিদ্ধতার মধ্যে রয়েছে, এই সমস্ত বিষয়গুলোকে আসলে চিন্তা করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী যারা কাজ করছেন তাদের উচিত হবে প্রকৃত ঘটনাকে প্রকাশ করা এবং প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা। একই সাথে যেটি করা প্রয়োজন হবে সেটি হলো বাংলাদেশের মানুষের মধ্যে বিচার সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাবার মতো দৃষ্টান্ত সৃষ্টি করা। বর্তমান আইন উপদেষ্টা বলেছেন ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট বিচার করে তারা ব্যবস্থা নেবেন এবং দেশকে দৃষ্টান্তমূলক বিচার ব্যবস্থা দেখিয়ে দিয়ে এই অনাচারের হাত থেকে রক্ষা করার চেষ্টা করবেন। এই বিষয়টি নিয়ে যেখানে যাক আসলে
এই সংস্কৃতি থেকে রক্ষা করা খুবই জরুরি এবং এই সংস্কৃতির বাইরে না আসতে পারলে আমাদের দেশকে আর মানুষের কাছে বাসযোগ্য করে রাখা কঠিন হয়ে পড়বে। তারপরও প্রধান উপদেষ্টা যে উদ্যোগ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য করার চেষ্টা করেছেন এবং দেশের মধ্যে যেহেতু হিংসা হানাহানি না হয়, একটা দেশপ্রেম যে চেতনা ডেভেলপ করে সেরকম চেষ্টা করেছেন, সেটি একটি দেখার বিষয়, ভালো দিক বলতে হবে। আমরা চাই এরকমই একটি দৃষ্টান্ত তৈরি হোক, সবাই সম্মিলিতভাবে আমাদের দেশকে এগিয়ে নেব, দেশকে একটি দৃষ্টান্তমূলক জায়গায় নিয়ে যাব, অন্যায় অবিচার অনিয়মের অনাচারের হাত থেকে দেশটা রক্ষা করার চেষ্টা করব, সেই প্রত্যাশা নিয়ে আজকের এডিটর্স লিক্স এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।